বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকেই এক চরম অনিশ্চয়তা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে এবং প্রতিটি মানুষই এখন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছেন। পৃথিবীর মানুষ বোধহয় গত শত বছরের বেশি সময় ধরে বা স্মরণকালের ইতিহাসে তো বলা মুশকিল যে কবে সবাই একটা মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে ঘুরেছেন সেটি বলা সম্ভব নয়। এবং এই ঝুঁকি, মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির বাইরে যে সমস্যাটি এখন প্রধান হয়ে দাঁড়াচ্ছে বলে সকলেই বলছেন সেটি হচ্ছে যে এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে পৃথিবী। কেউই জানে না সেখানটাতে কি হবে। অর্থনৈতিক ঝুঁকিটা চরম আকার ধারণ করছে এবং সেই সঙ্গে নিরাপত্তার ঝুঁকি, কূটনৈতিক সম্পর্কের চেহারা কী হবে, আন্তর্জাতিক সম্পর্কের চেহারা কী হবে সেটিও এখন কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। কাজেই এই কোভিড-19 আসলে কবে মানুষকে নিষ্কৃতি দিবে সেটি একেবারেই অনিশ্চিত। কবে আমরা গিয়ে একটা স্থির পজিশনে, একটা স্থির জায়গায় দাঁড়াতে পারবো, কোথায় গিয়ে সেটিও অনিশ্চিত। বাংলাদেশকেও স্পর্শ করেছে এবং ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে, শনাক্তের পরিমাণ বাড়তে শুরু করেছে। আক্রান্ত কত সেটি আসলে নিশ্চিত করে আমরা কেউই বলতে পারছি না। লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবী জুড়েই আক্রান্ত, হয়তো আক্রান্তের পরিমাণ আর অনেক বেশি। যা ঘোষণা করা হচ্ছে সেগুলো শনাক্তের পরিমাণ, মৃতের সংখ্যা বাড়ছে এবং কোভিড-19 তার চরিত্র পাল্টে ফেলছে। ফলে যেখানে পরিস্থিতির উন্নতি ঘটছে বলে বলা হচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেখানটাতে আবার অবনতি হচ্ছে। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন হসপিটাল থেকে, তিনি আবার আক্রান্ত হচ্ছেন। সো একটা চরম চরম অস্থির পরিবেশের মধ্য দিয়ে গোটা পৃথিবী চলছে এবং একটা অন্ধকার জগতের মধ্যেই এখন আসলে আমাদের বসবাস। কোভিড-19 এবং তার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন। আমাদের সঙ্গে কানাডা থেকে স্কাইপে যুক্ত হচ্ছেন কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর ডক্টরাল রিসার্চার শামীম আহমেদ জিতু। শামীম আহমেদ দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল হেলথ সায়েন্স নিয়ে। পাবলিক হেলথ নিয়েও তিনি বাংলাদেশেও কাজ করেছেন একসময়। আমাদের সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন ফরেন পলিসি এক্সপার্ট Viktoriia Ivanchenko. Viktoriia is a Russian foreign policy expert and analyst at the Russian Foreign Trade Academy. স্বাগত আপনাদের তিনজনকেই। এবং Viktoriia Ivanchenko, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গত বছরটিতে পুরোই আপনাদেরকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কাটাতে হয়েছে এবং তখনও মানুষ আসলে এক ধরনের চরম ঝুঁকির মধ্যেই ছিল এই শহরের মানুষ। সো এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে এবছর কোভিড-19। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে এখন পর্যন্ত উদ্বেগ আছে, কিন্তু মশার পরিমাণ অনেক বেশি। আমরা সেই বিষয়ে পরে যাই। কোভিড-19কে মোকাবেলার জন্য সিটি কর্পোরেশনগুলো কী করছে, বিশেষ করে আপনারা উত্তর কী করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে কোভিড-19 তো আপনারা দেখেন যে সারা বিশ্বব্যাপী একটা বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। সেখানে বাংলাদেশও এখন আমরা যে অবস্থায় আছি সেটা হয়তো আমরা চিন্তা করছি যে ভালো একটা অবস্থায় আছি, বাট কোন পর্যায়ে যাবে এটা কেউ আমরা কিন্তু আসলে ওইভাবে এখনো বুঝতে পারছি না। তবে এই মাসটা কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। তো সেই হিসাবে সিটি কর্পোরেশন শুরু থেকেই আমরা কিছু কিছু কার্যক্রম আমরা করছি। যেমন আমরা একটা বিশেষ কার্যক্রম নিয়েছিলাম, সেটা হলো সেন্ট্রালি আমরা আমাদের বিভিন্ন যে সড়কগুলো আছে সেগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা কিছু কার্যক্রম নিয়েছিলাম এবং এটা এখনও চলমান আছে। আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে সচেতনতার জন্য আসলে এখানে এই করোনা থেকে মুক্তি পাওয়ার একটাই হলো যে ব্যক্তিগত সচেতনতা, এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে আপনার নিয়মিত হাত ধোয়া, তারপরে আপনার মাস্ক ব্যবহার করা, এই পর্যায়ে এইগুলো নিয়ে কিন্তু সচেতনতা নিয়ে আমরা কিন্তু শুরু থেকে কাজ করছিলাম এবং কাজ করে যাচ্ছি। এছাড়া আমরা আরও যেটা করছি সেটা হলো যে আমাদের কিছু 5টা অঞ্চলে যেটা মাতৃ সদন কেন্দ্র আছে সেখানে আমরা কল সেন্টার করেছি 5টা, যে কল সেন্টারের মাধ্যমে প্রাথমিক তথ্য এবং তারা পরামর্শ কেন্দ্র হিসাবে, যে আপনি জানেন যে আইডিসিআর এর যে কল সেন্টার করেছে সেটাতেও অনেক সময় আপনার জ্যাম থাকে, হয়তো অনেকেই পায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করছি যে এই কল সেন্টারের মাধ্যমে প্রাথমিক কিছু তথ্য, যে কোথায় গেলে ডায়াগনোসিস করা যাবে, কোথায় গেলে হসপিটালে পাওয়া যাবে, অ্যাম্বুলেন্সটা কীভাবে পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি আপনি জানেন যে আমাদের ওয়ার্ড পর্যায়ে আমাদের যে সমস্ত
সম্মানিত কাউন্সিলর আছে তাদের মাধ্যমে একটা কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে আমাদের ত্রাণ বিতরণের কার্যক্রমটাও চলছে। তো এইভাবে কিন্তু আমরা সিটি কর্পোরেশন বিভিন্ন ধরনের কাজ করছি এবং আমাদের মূল জিনিসটা ছিল যে শুরু থেকে আমরা সচেতনতার উপরে আমরা জোর দিচ্ছি, আমরা সেটাই কাজ করছিলাম। এবং এখানে আসলে আপনি এখন দেখেন যে যেভাবে আমরা আরো নানা প্রতিষ্ঠান তো কাজ করছে, মানে তাদের সঙ্গে সমন্বয়টা ঠিকঠাক হচ্ছে, কারণ বাংলাদেশের প্রধান সমস্যা সমন্বয়ের সমস্যা আমরা জানি। আমরা এখনো মন্ত্রণালয় থেকে আমাদের যে সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেইভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং আমি মনে করি যে এখনো পর্যন্ত সমন্বয়ের মাধ্যমেই আমরা কাজগুলো করছি। এখানে সমন্বয়হীনতা ইনিশিয়ালি কিছুটা, যদি আপনার মনে করেন যে আপনার সিদ্ধান্ত, আমি বলবো না সিদ্ধান্তহীনতা, এটা বলবো না, বাট আমরা কিন্তু যে নির্দেশনাগুলো পাচ্ছি সেইভাবে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এবং আমাদের নবনির্বাচিত মেয়র মহোদয় এবং ভারপ্রাপ্ত মেয়র মহোদয়, আপনি জানেন যে আমাদের দুইজনই এখন খুব মানে অ্যাক্টিভলি কাজ করছেন এবং ওনারা আমাদের ত্রাণের যে বিষয়টা সেটা কিন্তু ইনিশিয়ালি আমরা যেভাবে কাজ করছি এখন থেকে আরও আমরা গুছিয়ে কাজ করছি। বাড়ি বাড়ি আপনার যে সমস্ত জায়গা থেকে আসছে, যে ডিমান্ড আসছে, সেখানেও কিন্তু আমরা পৌঁছে দেওয়ার কাজ করছি আর কি। এইভাবে আমরা কিন্তু কাজগুলো করছি। জি, শুনবো আর আপনার কাছ থেকে। মিস্টার শামীম আহমেদ জিতু, একটু আমাদেরকে বলবেন যে কানাডার বিশেষ করে টরন্টোর পরিস্থিতিটা কি? আপনাকে ধন্যবাদ। আপনারা হয়তো জেনে থাকবেন এখন পর্যন্ত কানাডায় করোনা অথবা কোভিড-19 আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 20,000-এর কাছাকাছি এবং এখানে মারা গেছে প্রায় 435 জন এখন পর্যন্ত পুরো কানাডায়। আমি যেখান থেকে কথা বলছি আপনাদের সাথে, টরন্টো হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশের একটা শহর। অন্টারিওতে দুটি খুবই গুরুত্বপূর্ণ শহর আছে কানাডার, একটি হচ্ছে টরন্টো যেখানে বেশিরভাগ বাঙালি কানাডিয়ান থাকেন, এবং আরেকটি হচ্ছে অটোয়া যেটি কানাডার রাজধানী, যেখানে কানাডার পার্লামেন্ট এবং সব সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলো রয়েছে। এখানে এখন বেশ একটা থমথমে পরিস্থিতি, কারণ আমরা জানি যে মার্চের 13 তারিখ থেকে যখন সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে, সাথে সাথেই কিন্তু আমরা একটা পরিবর্তন দেখেছি। এখানকার মানুষ এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এবং তারা সাথে সাথে বাসায় চলে গেছে, খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। ফলশ্রুতিতে যে কমিউনিটি ট্রান্সমিশনের ব্যাপারটা, সেটা কানাডায় বা টরন্টোতে অপেক্ষাকৃত অন্যান্য উন্নত দেশের চাইতে কম হয়েছে বলে আমরা ধারণা করছি। এর পেছনে কানাডিয়ান সরকারের সমন্বিত যে প্রচেষ্টা, সেটাকে আমি একটু গুরুত্ব দিতে চাই। কানাডায় কিন্তু প্রথম কোভিড-19 কেস পাওয়া গিয়েছে 25শে জানুয়ারি, অনেকদিন আগে, যেই রোগী এসেছিলেন চায়নার উহান থেকে। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে প্রথম রোগী এখানে চিহ্নিত হয় 25শে ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় 45 দিন থেকে 50 দিন আগে এখানে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়। তারপর থেকে সরকার সমন্বিতভাবে সমস্ত মানুষকে ঘরে থাকার ব্যাপারে প্রতিনিয়ত উজ্জীবিত করেছেন এবং আমরা নিয়মিত দেখেছি গত 20 দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এখানকার উপপ্রধানমন্ত্রী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত কানাডিয়ান সময় সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত টিভিতে এসেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন। এবং এই কথা বলার সময় তারা মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে সরকারের কি পরিকল্পনা আছে, সরকার এখন পর্যন্ত কি কি করেছে এবং সামনের দিনগুলোতে কি কি করবে। কিন্তু এত কিছু করার পরেও একটু উল্লেখ করা প্রয়োজন যে আমরা এখনো কানাডিয়ান সরকার বা মানুষ মনে করছে না যে এই বিপদ কমছে, কারণ আমরা কয়েকবার দেখেছি যে ফ্ল্যাটেনিং কার্ভের দিকে কানাডা এবং উন্নত দেশগুলো গিয়েছে, কিন্তু পরবর্তীতে 2-3 দিন পরে আবার রোগী শনাক্তকরণের সংখ্যা অনেক বেড়ে গেছে। সুতরাং এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কারণ আপনি যেমনটি বলছিলেন, করোনা ভাইরাস একদমই নতুন ধরনের একটি ভাইরাস। এই ধরনের সংক্রমণ পৃথিবীতে আগে কখনো হয়নি এবং এখন আমরা যেই ধরনের প্রস্তুতির কথা বলছি সবগুলোই কিন্তু মূলত আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলছি। কোনো বিষয়ে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই। এই যে হাত ধোয়ার কথা বলছি, আমরা মুখে গালে নাকে হাত না দেবার কথা বলছি, মানুষের সাথে দূরত্ব রাখার কথা বলছি, প্রতিটি জিনিসই কিন্তু সাধারণ জনস্বাস্থ্যের বার্তা। এগুলো কোনোটি কিন্তু করোনা ভাইরাসের জন্য নতুন করে তৈরি হয়নি। সুতরাং এই যে অনিশ্চয়তা, জি, অতি অতি সাধারণ বিষয়। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো, যেহেতু এই বিষয় নিয়ে আপনার একাডেমিক চর্চা। বাংলাদেশি কানাডিয়ানদের কি অবস্থা, বাংলাদেশি কমিউনিটি যারা ওখানে আছেন? জি, তারাও অত্যন্ত উদ্বেগের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, কারণ আপনি জানেন যে গত 1 মাসে কানাডায় প্রায় 12 লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছে। এখন এখানে একটি আশ্বস্ত হবার মতো বিষয় হচ্ছে কানাডিয়ান সরকার তাদের
নানা ধরনের উদ্যোগের মাধ্যমে এইসব মানুষকে একটি ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দেয়। এটি কানাডিয়ান পলিসির মধ্যে আছে। আপনার যদি চাকরি চলে যায় তাহলে আপনি বিগত চাকরিতে যে বেতন পেতেন তার একটা অংশ সরকার আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত দেবে। এবং এছাড়াও কানাডিয়ান সরকার নানা ধরনের অর্থনৈতিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশই এই ঝুঁকির কারণে আক্রান্ত হয়েছে, শুধুমাত্র রোগের কারণে নয়, অর্থনৈতিকভাবে, কারণ তারা অনেকেই চাকরি হারিয়েছেন। এবং এই চাকরি হারানোর ফলশ্রুতিতে দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা নিয়ে তারা উদ্বিগ্ন আছেন। তারা স্বাস্থ্য সেবা নিয়েও একটু উদ্বিগ্ন আছেন। আপনি জানেন যে কানাডার মতো উন্নত দেশেও আইসিইউতে মাত্র ৩২০০ সিট আছে, সেই একইভাবে ভেন্টিলেটরের সংখ্যা খুব বেশি নয়। সো এখানকার যারা বয়স্ক মানুষজন আছেন তারা উদ্বিগ্ন, যদি কোনো কারণে তারা আক্রান্ত হন তাহলে চিকিৎসা সেবার ক্ষেত্রে তারা কতটুকু প্রায়োরিটি পাবেন বা কিভাবে অ্যাক্সেস করতে পারবেন। এই উদ্বেগ আমার মনে হয় বৈশ্বিক, কানাডিয়ান বাংলাদেশের। Viktoriia Ivanchenko, indeed it's a very crazy time and dark time, and everyday scenario changing drastically and dramatically. So far I know that around 8,672 have been infected, 63 have died, and at least 10 are in critical condition in Russia. So what is the latest situation in Russia, and what's your take on COVID-19? Well, and today we have reached 10,000, and I really, what we face now is the second week of lockdown, and Russian government supposes that it could be an effective method now to at least to make the infection process less rapid. We have already closed the border, and I guess almost 1 month since we have closed the border with our neighbors, and we do not let other people to come in, despite Russian citizens who was left abroad. And it's quite a problem because many countries also closed their borders, and now our government and our plane companies, they work on the issue how to let people come back and to isolate them at the same time, because they can be infected as well. And a big percentage of people who came from abroad, they were infected by coronavirus, and I think is the main source of infection around the people. The leader of the number of being affected in Russia is Moscow, and as well Moscow region. And as I am in Moscow, I can also feel the measures which was adopted by our government, by Moscow also authorities, and we will see how much it is effective, because still we see the rise of the number of infected people, and probably the peak will be reached in 2 weeks. Also I think that other measures like disinfection of streets should be involved as well, because we still face a lot of challenges. And as well, many hospitals are arranged to cure people who are already infected by COVID-19. The reaction was quite quick, but we will see still when we reach the peak in 2 weeks how well prepared we are. Viktoriia, Russia has a low expenditure on its public health with a little portion of its GDP, that is 7.1%. World Health Organization says that the public healthcare system of Russia has a poor organizational structure, lack of government funds, outdated medical equipment, and poorly paid staff. Do you think the Russian government is more concerned about other sectors rather than public health? In fact, really, I can affirm that we had this problem, that public health was really underestimated, I can say, and the budgets were really low. And now our government has to do a lot to reassess budget concerning social sphere and health care as well. Probably it's a good stimulus to do that. Of course, it could be somewhat late on some dimensions, but
yeah, the big problem that foreign policy, for example, takes more money than some domestic policy spheres. Organization, I mean, social development, NGOs, and so on. And now we also face the problem that before Moscow authorities, they closed a lot of infection hospitals, and now we have to return them, in fact, and to make like normal hospitals ready for curement of infected people. And thankfully, we have quite strong tradition and science in medicine and general in the science of curement of epidemic and infections, and it could help. But I think that really these fears were underestimated. So now it's time to make other priorities. Okay, Brigadier General Dr. Mominur Rahman Mamun, যেটি আমরা আলোচনা করছি এবং মিস্টার শামীমের সঙ্গে আরও আলোচনা করব একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে, যে জনস্বাস্থ্যের বিষয়টি আসলে খুব অবহেলিত, বিশ্বজুড়েই অবহেলিত, বাংলাদেশে অবহেলিত, এবং ডেঙ্গু আসলে এটি খুব স্পষ্ট করে তুলেছে যে কতটা অবহেলিত ছিল গত কয়েক বছরে। চিকনগুনিয়াও একই শিক্ষা দিয়েছে আমাদেরকে বা বুঝিয়ে দিয়েছে, এবং আজকে কোভিড-19 বোঝাচ্ছে। কেন এই অবস্থাটা? এবং আমি একটু আপনার কাছে শুনতে চাইবো যে কাজ করতে গিয়ে আসলে এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা? আসলে আমাদের জনস্বাস্থ্য নিয়ে আসলে আমরা ওইভাবে আমরা আসলে কাঠামোগতভাবে আমরা কিন্তু তৈরি করতে পারিনি, যেটা আমাদের দরকার ছিল আর কি। আমরা আমাদের দেশে সাধারণত ট্রিটমেন্টের উপরেই আমরা বেশি জোর দিয়ে থাকি, বাট প্রিভেনশনের উপরে কিন্তু আমাদের আসলে ওইভাবে কোনো কাজ বা কাঠামো কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এখানে আসলে এখন যেটা হয়েছে দেখেন যে আসলে এই করোনাটা কিন্তু আসলে প্রিভেন্টিভ সাইটে কিন্তু বেশি, মানে প্রতিরোধ করাটা, যেটা মানুষকে এই জিনিসগুলো তাদের মধ্যে আমলে নেওয়া যে এটা কি হতে পারে বা এটার মানে আমাদের যে কতটুকু আমাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে, যে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে যেগুলো আমাদের মানা উচিত, যেটা আমরা মানছি না। তো এই জিনিসগুলা কিন্তু দেখেন, আপনার যদি একটা জনস্বাস্থ্য মানে যদি মানে ওইভাবে পরিকল্পিত কোনো কাঠামো যদি থাকতো, তাহলে কিন্তু আজকে কাজ করার জন্য সুবিধা হতো। এখন একটা প্রতিষ্ঠান বা দুইটা প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আসলে এত বড় একটা বিপর্যয় কিন্তু আসলে রোধ করা বা প্রতিরোধ করা এটা সম্ভব না আর কি। তো আমরা যেটা দেখেছি, অতীতেও আমরা দেখেছি যে ডেঙ্গুর ক্ষেত্রেও যেটা হয়েছে, ওইভাবে কিন্তু আমাদের সেটা সিটি কর্পোরেশনে বলেন বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে বলেন, কোথাও কিন্তু ওইভাবে কিন্তু আমরা ওইভাবে কাঠামোগতভাবে আমরা কিন্তু পরিবর্তন আসেনি, কিন্তু প্রচুর কথাবার্তা হয়েছে। এবং আমরা কিন্তু গতবারে ডেঙ্গুর মানে আলোকেই ডেঙ্গুর যে বিপর্যয়টা হয়েছিল, সেখানে কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য বা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা কিন্তু আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, এবং সেটা যদি এই ধরনের প্রকল্প যদি চলে আসে, তাহলে হয়তো আমরা এই ধরনের বিপর্যয় থেকে আমরা রক্ষা পেতে পারি। তো করোনা ক্ষেত্রে এটা যদিও সারা বিশ্বেই নতুন, এবং আপনি দেখেন যে শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বেই কিন্তু এখন একটা বিপর্যয়ের মুখে আমরা আছি। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন ভাবিয়ে তুলছে যে আমাদের এই বিষয়টাকে আমাদের যে আরো গুরুত্ব দেওয়া দরকার বা গুরুত্ব এটা দিলে যে আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি, সেটা কিন্তু এখন সুস্পষ্ট। তো এই বিষয়গুলো আমাদের নীতি নির্ধারক যারা আছেন, অবশ্যই আমরা মনে করি যে তারা এইভাবে চিন্তা করবেন। যেমন গত বছর ডেঙ্গুর পরে কিন্তু আমরা এটা চিন্তা করেছি এবং এইভাবে কিন্তু আমরা আগাচ্ছি, কিন্তু এখন করোনা অনেক কিছু হয়নি, কিন্তু আপনি আপনার কথা সেটা স্পষ্ট, এবং আমরা অনেক আলোচনা করেছি, ইভেন মন্ত্রীদেরকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, আপনি ছিলেন, আমি ছিলাম। হ্যাঁ, না এটা আসলে যে কোনো জিনিস আপনার করতে গেলে কিন্তু সময় দরকার। আমরা এখন স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কিন্তু আসলে একটু সময় দরকার। সেই সময়টা কত সময় দরকার আজকের পৃথিবীতে? এখন আসলে এটা ডিপেন্ড করে, সদিচ্ছাটা প্রধান বিষয়। হ্যাঁ, সেটা যদি আপনার কমিটমেন্ট থাকে, ডেফিনেটলি আপনার এটা যত মানে দ্রুততার সাথেই এটা আমরা শেষ করতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গলজনক। বাট এটা একটু সময় লাগবে, এবং আমি মনে করি যে এই জিনিসগুলো একটু আমরা যদি ত্বরান্বিত করতে পারি, তাহলে আমরা মানে যে বিপর্যয়ের মধ্যে আমরা পড়ছি, সেটা থেকে আমাদের উত্তরণের একটা সম্ভাবনা থাকবে। মিস্টার শামীম, একটু আপনি আমাদেরকে বলবেন যে জনস্বাস্থ্যের বিষয়টা কেন আসলে কেউই খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে না কোনো সরকার, সেটি যত উন্নত দেশই বলি, উন্নয়নশীল দেশই বলি, আর দরিদ্র দেশই বলি। এবং বাংলাদেশে যেহেতু আপনি একসময় কাজ করেছেন জনস্বাস্থ্য নিয়ে, আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয়? এবং আপনি যেটি বলছিলেন যে খুবই ছোট ছোট বিষয়, হাত ধোয়া একটা বিষয়, হাতটাকে আপনি নাক মুখ চোখে স্পর্শ করবেন না, সেটি একটি বিষয়। এই যে শিষ্টাচার, হাঁচির শিষ্টাচার, মানে এই বিষয়গুলোকে কেন আমরা রপ্ত করতে পারলাম না, বা এটি রপ্ত করবার জন্য আসলে কি করা উচিত?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাক এবং আইসিডিডিআরবি সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করেছি, এবং এই সংস্থাগুলো গত প্রায় 40 বছর ধরে মানুষের আচরণগত পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, একসময় পৃথিবীতে বাংলাদেশকে মানুষ জানতো ডায়রিয়া বা কলেরার দেশ হিসেবে। এখানে অসংখ্য মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে, কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং ডায়রিয়া এবং কলেরা থেকে মুক্ত হবার মূল যেই মেসেজটা দিনের পর দিন উন্নয়ন কর্মীরা বাংলাদেশের মানুষকে দিয়েছে, সেটা হচ্ছে পানি পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যাভ্যাসের উপরে গুরুত্ব দেওয়া। যে মানুষ বিশুদ্ধ পানি পাবে, মানুষ নিয়মিত হাত পরিষ্কার করবে, মানুষ সাবান দিয়ে হাত ধোবে। এই মেসেজটি গত 40 বছর ধরে আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। এখনো আমরা সেই মেসেজটি দিচ্ছি, এবং এখানে উন্নয়ন কর্মীরা একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। এই ঘটনাটা কিন্তু সারা বিশ্বে। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন যে বড় ধরনের মহামারীর ক্ষেত্রে জনস্বাস্থ্যের সাথে ক্লিনিক্যাল ইস্যুর একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে, আমরা যেমন বড় বড় রোগগুলোর কথা চিন্তা করি, তাহলে সেখানে মূলত ডাক্তাররা একটা ভূমিকা পালন করেন, তারা সরাসরি রোগীর সাথে যোগাযোগ করেন। কিন্তু জনস্বাস্থ্যের ইস্যুগুলো, এই যে আমরা করোনা নিয়ে কথা বলছি, আমরা এর আগে ডায়রিয়া কলেরা নিয়ে কথা বলেছি, আমরা 10 বছর আগে বার্ড ফ্লু নিয়ে কথা বলেছি, সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় সরকার, প্রশাসন, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাংবাদিক, সবাইকে একটি সমন্বিত ভূমিকা রাখতে হয়। এবং যেখানে সবাই সমন্বিত ভূমিকা রাখে, সেখানে যদি রাজনৈতিক সদিচ্ছার যথেষ্ট পরিচয় না দেখা যায়, তাহলে সেটা দীর্ঘ সময় ধরে চলতে পারে না। আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে আমরা যে কোনো জনস্বাস্থ্যের ইস্যুগুলোকে একটা সাময়িক বিষয় হিসেবে দেখে নিই। যেমন আপনি বলছিলেন যে গত বছর আমরা ডেঙ্গু নিয়ে বাংলাদেশে একটি বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছি, কিন্তু একটা নির্দিষ্ট সিজনের পরে কিন্তু সেটা নিয়ে আমরা অত চিন্তা করিনি। এবং এই বছর আমরা এখন ডেঙ্গু নিয়ে অনেক নতুন রোগীর সংক্রমণ দেখতে পাচ্ছি, কিন্তু করোনার কারণে সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না। এখন এখানে আমাদের মাথায় রাখা দরকার যে জনস্বাস্থ্যের বিষয়গুলো চলমান বিষয়, এবং এগুলো চলতে থাকবে। যখন মহামারী হবে এই করোনার মতো, তখন মানুষ কিন্তু আস্থা চায়, তারা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে একটি দিক নির্দেশনা চায়। তারা জানতে চায় যে এই সমস্যা থেকে মানুষকে উত্তরণের জন্য প্রশাসন এবং সরকার কি কি পরিকল্পনা করছে, এবং সেটি দীর্ঘমেয়াদী হওয়া অত্যন্ত জরুরি। আমি বলবো যে করোনার ক্ষেত্রে যদিও এটি একটি নতুন রোগ, এবং এই ক্ষেত্রে অনেক কিছু অনেকের অজানা, উন্নত দেশগুলোর সাথে আমাদের দেশগুলোর একটা বড় পার্থক্য হচ্ছে রাজনৈতিক দিক নির্দেশনা এবং মানুষের আস্থা ফেরানোর জন্য একটা সমন্বয়ের জায়গা তৈরি করা। যেটা আপনি বারবার বলছিলেন যে আমরা নানা ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমন্বয়হীনতার একটা জায়গা আছে আমাদের দেশে, যেটা থেকে আমি মনে করি অতি দ্রুত উঠে আসা উচিত। কারণ এখানে কার সীমাবদ্ধতা বা কার দায় আছে সেটি নির্ধারণের চাইতে মানুষ দেখতে চায় যে যারা দায়িত্ব আছেন তারা সবাই একসাথে কাজ করছেন এবং তারা মানুষকে আশ্বস্ত করতে পারছেন। Viktoriia Anadolu Agency reported that COVID-19 highest spike takes Russia's cases over 8,500. At the same time, Foreign Policy Research Institute said Russia confusing COVID-19 response. What initiatives the government should take to stop spreading viruses rapidly? I think that first steps which Russian government already took, they are enough, and they're quite timely. But the problem that people just do not want to adhere to the rules. Of course, there are some fines. In some cities, there are some special documents to just go out the street. But really, people, because of spring, because of good weather, they are quite relaxed, and some of people still do not understand the real level of danger and threat in Russia. As well, I can say that because of low level of trust to media at all in the world, people sometimes are very critical, and I can say that I also was quite critical about the developments, but now I face it with every day more and more, and I have people around me, I have my friends who also are infected with the coronavirus, and understand the threat is much bigger than probably usually people accept it. And now one of the most important steps is I could say education about the disease, and also make people more informed and more responsible. Of course, some people are really very responsible. A lot of people are isolated, and even our IT company Yandex also estimates the level of isolation in Russia. It's quite high. It's sometimes it's even
like 95% of people self-isolated. But again, some of our companies have to work and people go to work, and sometimes they do not even understand how to behave in transport, in the street. And I also see it, and I think we still need some measures to reassure that people are in security. Viktoriia, the economist said that Russia's economy is isolated from global route, and oil and gas exports decreased drastically. ICE's market said that impact of COVID-19 on the oil market in Q1, that is 2020, is drastic. It could fall below 30 billion USD. The collapse of the oil market is likely to bring devastating consequences for trade, macroeconomic stability and growth of Russia in 2020. According to CSIS, GDP growth in Russia will drop to 0.8% in 2020. According to Quartz, a price war between Saudi Arabia and Russia caused prices to plunge, energy prices will decline, and the tour industry will lose USD 38 million in 2 months. So how Russia will overcome such huge economic shocks? In fact, there is a complex of factors which cause these problems. We have not ceased all our trade, of course. Russia is not fully isolated, and our borders are open for trade and supply. Of course, some supply chains are destroyed now in the world at all. And I think that the biggest challenge for Russia now, of course, is very low price of oil. And because of relations between Russia and Saudi Arabia, but again, that's not the only reason. Because of, I can say, the worldwide quarantine, the real need in oil is very low, and because of that, many countries they just denied to buy so much oil because they do not need it. You know that flights are now cancelled, and some of plants are also closed. I mean that it means that now the real need in oil and Russian oil is not so high, and the price also has decreased like twice, even a little bit more. Because of that, we have volatility of our currency as well, and I think that one of the problems is to negotiate the real rules, the future rules of oil trade. And as well, now, of course, government has to make a lot of measures inside, I mean, in Russian economy to support small and medium business. Of course, it will be it's a big challenge for Russia because now, even in the time of the beginning of quarantine, we already face some closure of enterprises, that some people will lose job as well. Of course, some people will try to find some new sources of income, but it will be a big challenge for Russia because we still have some more problems, especially in the region, and Russian economy at all is not very powerful, unfortunately. So now it will be like a mobilized economy, I think. Of course, a lot of measures are discussed, are already taken, but I think that just common people in Russia will face it quite strongly. And moreover, we already discussed, before the COVID-19, we discussed that Russia would face the economic crisis soon. So now it will be even more stronger. Dr. Mominur Rahman Mamun, আপনি একটু আমাদেরকে বলবেন যে সামনে আমরা জানি যে বর্ষাকাল এবং ঢাকায় কিন্তু মশার উপদ্রব কোনোভাবে, আমি জানি না মশা নিয়ন্ত্রণের জন্য কি করা হয়েছে বা আপনারাই কি করেছেন সিটি কর্পোরেশনগুলো। সো কোভিড-19-এর সঙ্গে যদি ডেঙ্গু এবার যুক্ত হয়, ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, পরিস্থিতিটা আসলে কি হবে? এবং আমরা কিন্তু নিশ্চিত কিনা, আমি জানি না আপনি নিশ্চিত করতে পারবেন কিনা যে কোভিড-19 আসলে আমাদেরকে কবে মুক্তি দিবে, বা এখন গ্রাফটা যেভাবে ঊর্ধ্বমুখী এটি কবে নিচে নামতে শুরু করবে, আবার নিচে নামলেও যে সেটি নিচের দিকে নামতে থাকবে সেটি কিন্তু অন্যান্য যুক্তরাষ্ট্র বা ইটালি বা স্পেনের উদাহরণ কিন্তু তা বলছে না। আসলে
কোভিড-19 যেটা সেটা সো কবে অ্যাকশন কি, কর্মপরিকল্পনা কি, সেটা একটু আমি বুঝতে চাই আসলে। এখন যেটা আপনার করোনার যেটা প্রাদুর্ভাব রয়ে গেছে এটা আসলে এখন কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু আসলে এখনো বলা মুশকিল আর কি, কারণ এই প্রেডিকশনটা এখনো করার মতো কিন্তু সময় আসেনি। বিশেষ করে আমাদের দেশে এখনো কিন্তু রেজিং সিচুয়েশনে আছে। এখন শেষ পর্যন্ত কোন পর্যন্ত যে দাঁড়ায় সেটার উপরে নির্ভর করছে আপনার এখান থেকে আমরা কবে নাগাদ আমরা এখান থেকে বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি। এর পাশাপাশি যেটা আপনি বলছেন যে ডেঙ্গু যদি মানে গতবারের মতো হয়, অবশ্যই আমি মনে করি যেটা আমাদের জন্য একটা বড় ধরনের আরও একটা ধাক্কা আমাদের জন্য। এটা অবশ্যই আমাদেরকে এখনই এটা আমরা, আপনি জানেন যে আমরা গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এবার বছরের শুরু থেকে কাজ শুরু করেছি ডেঙ্গু নিয়ে। এখন এই ডেঙ্গুর কাজ, বাট যে পরিমাণ মশা আমরা দেখছি, মানে নগরবাসী দেখছি, তাতে কিন্তু মনে হয় না যে সিটি কর্পোরেশন গুলো, দুটো সিটি কর্পোরেশন তেমন কোনো কাজ করেছে। এটা আসলে না না ইটস ওকে, মানে এটা আপনি বলতেই পারেন, কারণ আপনার এইটা কিন্তু কিউলেক্স মশা, মানে যে মশাই হোক। এটা আপনার এখন এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু আমরা আসলে চেষ্টা করছি অ্যাড্রেস করার জন্য। আপনি জানেন যে দেখেন আমাদের ঢাকা শহরে অনেকগুলো কিন্তু খাল এবং নালা আছে যেগুলো কিন্তু আপনার বিভিন্ন সংস্থার মালিকানায়। এটা সিটি কর্পোরেশন কিন্তু প্রতি বছরের মতো এবার কিন্তু একটু ভিন্ন ধর্মে কাজ করেছে, যে এইগুলো কাজ করা, এগুলো নিজ উদ্যোগে কিন্তু সিটি কর্পোরেশন পরিষ্কার করছে। এখন কিউলেক্সের যে প্রাদুর্ভাবটা সেটা আছে, আমি অস্বীকার করব না, কিন্তু ডেঙ্গুর ব্যাপারে যেটা সেটা হলো যে আমাদের অনেকটা পর্যায়ে কিন্তু কাজ করতে হবে। সেটা ব্যক্তিগত পর্যায়ে আছে, প্রতিষ্ঠানের পর্যায়ে আছে এবং আমাদের সিটি কর্পোরেশনের পর্যায়ে আছে। এখন আমরা কিন্তু এই কাজটা গতবারের আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এবার আমরা বছরের শুরু থেকে কাজ শুরু করেছি। হ্যাঁ, আমরা কিউলেক্সটাকে ওইভাবে আমরা যেভাবে দমন করতে পেরেছিলাম, পরের দিকে আমরা হয়তো একটু বেশি প্রাদুর্ভাবটা হয়েছে, এটা আমি অস্বীকার করব না। যেমন মনে করেন যে আপনার যখন করোনার প্রাদুর্ভাবটা শুরু হলো তখন কিন্তু আমাদের কাজের মধ্যে একটু সমন্বয়হীনতা হয়েছে। আমি এই জন্য কিন্তু আপনার কিছুটা আপনার কিউলেক্স মশার বাড়ার একটা সুযোগ ছিল। আর এখন করোনা নিয়ে যেটা আমরা কাজ করছি, ডেঙ্গু নিয়ে যেটা আমরা কাজ করছি, সেটা কিন্তু আমরা আপনি জানেন যে এই আমাদের প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিলাম যে সকল অফিস আদালতগুলোতে যেন আমরা যেন জমানো পানি যেখানে থাকে সেখানে যেন আমরা পরিষ্কার করে রাখি, অথবা আমরা অফিসের কামোডগুলোকে আমরা ঢাকনা দিয়ে রাখি, যাতে সেখানে আপনার এই দীর্ঘদিন বন্ধ থাকার জন্য যাতে এডিসের প্রাদুর্ভাবটা না হয়। এবং আমরা কিন্তু দেখেন আপনার এই 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 টোটাল কার্যক্রমটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আগায় নিচ্ছিলাম এবং এখনো পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করছি, যেটা সচেতনতা। এখন করোনার বিষয়ে কিন্তু আপনি দেখেন যে করোনা নিয়ে যখন কাজ শুরু করলো সবাই, তখন কিন্তু আমরা আসলে এই ডেঙ্গুর কাজটা কিন্তু আপনার একটু আমাদের ডিস্টার্ব হয়েছে, আমি এটা স্বীকার করব। কারণ হলো যে আপনার শুরু থেকে আমরা কিন্তু এই যে জীবাণুনাশক আপনার সব পর্যায়ে কিন্তু আমরা ছিটানো শুরু করেছিলাম। সেখান থেকে কিন্তু আমরা পরে সিদ্ধান্ত নিলাম যে না, আমাদের মশকের কার্যক্রম কোনোভাবে বন্ধ করা যাবে না, সেটা কিন্তু আমরা জারি রেখেছি। আমরা সচেতনতার জন্য এখন আমরা ডোর টু ডোর যে যাওয়াটা আমাদের ছিল সেটা কিন্তু আমরা যেতে পারছি না। আপনি জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় দুটো মিটিং হয়েছে, যেখানে সবাইকে বলা হয়েছে যে যার যেখানে যে অবস্থান আছে সেইভাবে প্রতিষ্ঠানগুলো যেন সেইভাবে দায়িত্বটা পালন করে। এবং এইভাবে যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা, এখন সবাই কিন্তু দেখেন আপনার অনেকটা ঘরেই আছে, এবং সেখানে যদি পানি জমতে না দিই, বা মনে করেন যে আপনার যে প্রতিষ্ঠানগুলোতে আমরা এখন বন্ধ আছে সেগুলো যদি আমরা একটু নিজের তাগিদে যদি সেগুলার জমানো পানিটা আমরা ফেলে দেই এবং আমরা সিটি কর্পোরেশন যে কাজগুলো করছি সেগুলো যদি করি, তাহলে আমার মনে হয় যে এবার আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমাদেরকে কিছুটা আমরা নিস্তার পাবো। এবং আমাদের এটা করতে হবে, আদারওয়াইজ করোনা এবং ডেঙ্গু দুটো পাশাপাশি আসলে আমি মনে করি যে এটা আমাদের জন্য আরো বড় বিপর্যয় তৈরি হবে। শামীম আহমেদ, একটু আমাদেরকে বলবেন, আপনি বাংলাদেশ, আমি জানি যে আপনি বাংলাদেশের গতিবিধি পর্যবেক্ষণ করছেন এবং কোভিড-19 বাংলাদেশে প্রবেশ করবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিক্রিয়া আমি দেখেছি, লেখালেখি এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও আপনি কিছু সাক্ষাৎকার দিয়েছেন। সো আপনি কি মনে করছেন যে বাংলাদেশ কি যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে? আমি খুবই খুশি হতাম যদি আমি বলতে পারতাম যে আমরা যথাযথভাবে এটি অ্যাড্রেস করতে পারছি, কিন্তু আমি যেটা আগেও বলেছি যে এটি একটি নতুন রোগ, এটি একটি নতুন আশঙ্কার বিষয়, এবং সেক্ষেত্রে আমরা যথেষ্ট
পজিটিভ ভাবে বা যতটা অ্যাক্টিভ ভাবে এটি অ্যাড্রেস করার কথা ছিল ততটুকু করতে পারিনি। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে এই ধরনের অনিশ্চয়তার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষকে আশ্বস্ত করা এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া খুবই জরুরি। কিন্তু আপনি যদি গত কয়েকদিন খেয়াল করে দেখেন, আমাদের এই করোনা মহামারীতে কিন্তু এখন আমরা মাত্র নতুন করে রোগী পেতে শুরু করেছি এবং আমরা দেখছি অনেকে মারা যাচ্ছেন, এবং সামনের দিনগুলোতে আরো অনেক বেশি মানুষের হয়তো স্বাস্থ্য ব্যবস্থা দরকার পড়বে, তাদের আইসিইউতে যেতে হতে পারে, তাদের ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে তাদেরকে মূল সাপোর্টটা যারা দেবেন চিকিৎসকরা, তারা কিন্তু তাদের যথেষ্ট প্রস্তুতি আছে বলে মনে করছে না। তারা মনে করছে না তাদের জন্য যে পরিমাণ পিপিইর প্রয়োজন আছে, যে পরিমাণ মাস্ক দরকার আছে, সেগুলো তাদের কাছে আছে। এখন এটি একটি গ্লোবাল ক্রাইসিস। আপনি যদি খেয়াল করে দেখেন, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাদেশিক সরকার একটি সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্ববাজার থেকে মাস্ক পিপিই কেনার জন্য। আমাদেরও সেই সংকট আছে, সংকট থাকবে, কিন্তু সেই সংকট থেকে উত্তরণের জন্য কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা কি আমরা আমাদের মানুষ এবং চিকিৎসক এবং ফ্রন্টলাইনে আরো যারা কাজ করছেন, সাংবাদিক, ব্যাংকার, তাদেরকে দিতে পারছি? যে কতটা পিপিই আমরা প্রতিদিন কেনার প্রস্তুতি নিচ্ছি, সেগুলো কবে নাগাদ মানুষের কাছে আসবে, ডাক্তাররা কবে নাগাদ তাদেরকে সমর্থন দিতে পারবেন? এছাড়া আরেকটি জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি সরকারি এবং প্রশাসনিক দিক থেকে, সেটা হচ্ছে কয়েকটি ইংলিশ টার্ম যদি আপনি খেয়াল করেন, একটা হচ্ছে ডিনায়াল, একটা হচ্ছে রিউমার, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ধরনের মহামারীতে খুব ভয়ঙ্কর হচ্ছে যে রিউমার গুলো ছড়ায়। মানুষ নির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট তথ্য চায়, যেটা নিয়ে তার মধ্যে কোনো কনফিউশন থাকবে না বা দ্বিধা থাকবে না। এই ক্ষেত্রে আমরা নানা সোর্স থেকে নানা ধরনের তথ্য পাচ্ছি। ইভেন আমাদের সরকারের শীর্ষ পর্যায়ে আপনি দেখবেন যে একজন এক ধরনের কথা বলছেন, কেউ কেউ সমন্বয়হীনতার কথা বলছেন। সো এটা মানুষকে কিন্তু আরো বেশি আতঙ্কিত করে নিশ্চয়তার চাইতে। সো মানুষকে গুজব থেকে বের করে সুনির্দিষ্ট তথ্য দেওয়াটা খুব জরুরি। অনেক ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ক্রাইসিস মোমেন্টে একটা ডিনায়াল মোডে যায়, অর্থাৎ তারা মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু সেটি কোনো নির্দিষ্ট তথ্যের মাধ্যমে নয়। তো এটি আরেকটা ভয়ঙ্কর জায়গা। মানুষের কাছে সরকারের স্বচ্ছ হতে হবে। সরকারের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেগুলো যদি মানুষের কাছে তুলে ধরা হয়, তখন মানুষ তার সাথে একত্রে কাজ করার চেষ্টা করে। একইভাবে চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক, যারা আমাদের খাবারগুলো পরিবহন করছেন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার জন্য দোকান খোলা রাখছেন, রিকশালা, তাদের কাছেও মানুষের পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট তথ্য দরকার, যে তথ্যের উপর আমি বুঝতে পারবো আগামী 30 দিন, 60 দিন বা 90 দিনে আমাকে কি করতে হবে, আমি ঘরে থাকলে কিভাবে আমার জীবিকা নির্বাহ হবে, আমি যদি হাসপাতালে চিকিৎসা দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু এখন এক একজন সম্ভাব্য রোগী। সেটি ডাক্তার হোক, শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা হোক, সাধারণ মানুষ হোক। কারণ আপনি যদি সুনির্দিষ্ট ব্যবস্থা না নিতে পারেন, তাহলে আপনি অন্য একজন মানুষকে আক্রান্ত করতে পারেন। এবং বাংলাদেশের কমিউনিটি ট্রান্সমিশনের পার্সপেক্টিভে আমার মনে হচ্ছে আমরা যেই ধরনের তথ্য মানুষের কাছে তুলে ধরছি, সেটাতে আস্থার পরিবর্তে অনেক ক্ষেত্রে অনাস্থা তৈরি হচ্ছে। তবে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি। ওনার দিক নির্দেশনার সাথে সাথে যদি সরকারের সকল ক্ষেত্রে একই ধরনের বার্তা আমরা পেতে পারি এবং আমরা মানুষকে আশ্বস্ত করতে পারি যে তাদের প্রয়োজনের সময়ে তারা হাসপাতালে বা নানা চিকিৎসা কেন্দ্রে যে সেবা পাবেন, তারা নির্দিষ্ট সময়ে তাদের খাদ্য বস্ত্রের নিশ্চয়তা পাবেন, তাহলে হয়তো মানুষ আশ্বস্ত হবে। এবং এই বিষয়ে অতি দ্রুত একটি নির্দিষ্ট সমন্বয় তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে হবে। অথবা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ আতঙ্কিত, এবং আপনি যেমন আমার কাছে জানতে চাচ্ছিলেন, ক্যানাডিয়ান বাংলাদেশিরা নিজেদের চাইতে তাদের দেশের স্বজন বা বন্ধুদের শারীরিক অবস্থা এবং সামনের দিনগুলোতে কি কি অনিশ্চয়তা আসছে সেটি নিয়ে বেশি উদ্বিগ্ন। কারণ আমরা জানি না করোনা কতদিনে শেষ হবে। ইভেন কানাডার মতো দেশে বলছে আগামী 90 দিন ন্যূনতম প্রস্তুতি থাকতে হবে সেলফ আইসোলেশন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জন্য। এবং তারা আগামী 18 থেকে 24 মাস পর্যন্ত কত মানুষ আক্রান্ত হতে পারে এবং কত মানুষ মারা যেতে পারে, সেই প্রজেকশন দিয়ে অর্থনীতির নানা দুর্বল দিকগুলোতে চিহ্নিত করে সেখানে মানুষকে সাহায্য দেওয়ার ব্যবস্থা চিহ্নিত করছেন। আমি নিশ্চয়ই জানি যে আপনারা কথা বলবেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। সামনের দিনগুলোতে কি হবে, সুযোগ পেলে আমি হয়তো বিষয়ে বলতে চাই। আমি শুনবো আপনার কাছ থেকে, আরেকবার আসবো আপনার কাছে আমি। ভিক্টোরিয়া, so far I know that Russia announced it was creating a 4 billion USD fund to help its economy during the COVID-19 crisis. President Putin offers a week-long holiday for Russians in a social package to combat coronavirus. The Central Bank of Russia has introduced a new 500 billion ruble facility for SME lending and reduced the interest rate.
fiscal support will be expanded and will target the low-income population. Do you think these economic supports are enough to handle the overall situation, or further initiatives are needed? And is there any hope for the Russian economy to regain within months or within a year? Well, I think that really much depends on how long we're going to be inside lockdown, and I mean how long lockdown will continue, and quarantine. Probably you know that now we have not only just quarantine, and some people of course work distantly, but officially we have like non-work week, of course non-work month. It means that people can like be on holidays, but at the same time, all enterprises, of course, state has to ensure that people will get their salary. Of course, it's a big pressure on private sector and on business, and it's a big challenge. Of course, there are some holidays for credits, and as well. People can postpone their obligations on the credit system, I mean common people and business as well. But of course, those measures are not enough. Now Russian government thinks how they can at least to make these economic shocks milder. How to help the healthcare. Putin also announced that salaries will be bigger, and there will be some additional help to nurses and doctors. Of course, it is very necessary now. It's needed, and people who are engaged in the medical sector, not only doctors, like everyone, even volunteers, they spend a lot of time in hospitals. It's like 20 hours, 7 days. And of course, the sectors also need help, and a lot of money, additional money, will be spent on that. Thanks to the previous reforms, Russian government created special, pillar of security. I mean that there are some reserves that will be spent on the crisis and on the healthcare, but of course the whole system, economic system, needs reforms, and it was obvious even before the crisis. So probably now it will be a good stimulus to do that, but we will lose a lot, and this year we will have budget deficit as well. Viktoriia, here is another issue. As a foreign policy expert, do you think the COVID-19 will affect the political and trading relationship between Russia and China? If so, then how? We will see, because now it seems that Russia and China tries to keep relations as allies to help each other, because China is helping now Russia with some, for example, masks, and also helps in the process of finding the vaccine. Before that, Russia also provided China with some help with the medical essentials before the World Health Organization called COVID-19 the pandemic. But as well, there is another, I could say, a challenge in future, probably in 1 year, that China is getting more and more powerful, and Russia also has to think about its own capacities to deal with these challenges, especially if China will demand more and more in foreign policy or in some economic relations. Because now we also face the situation that Russia lacks some information technologies, because sanctions from the European Union and USA, we also do not have access to these technologies from the West. So now only sources where Russia can borrow these technologies is China and some Asian countries. It's also a challenge, because it means that Russia is becoming more and more dependent on Chinese technologies. And as well, Russia and China are trying to be partners in the project of Eurasian integration and One Belt, One Road, but
Still, I think that Russia and China, they did not articulate their own interests, and Russia has some other interests. It's first of all reintegration or some, I could say, partial integration in the post-Soviet space. It's absolutely not a project, not connected to One Belt, One Road, but they can be somehow, they can like avoid competing and to be united to some extent again, because I think that Russian experts do not understand clearly the real content of One Belt, One Road initiative. It's still quite vague. ব্রিগেডিয়ার জেনারেল মামুন, আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে সামনের দিকে আপনার নিজের ধারণা কি চ্যালেঞ্জ সামনে আমাদের, চ্যালেঞ্জ যেটা এবং কি করণীয় উচিত আসলে? চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমাদের যে দিক নির্দেশনাগুলো যেটা বলা হচ্ছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি, আসলে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দিক নির্দেশনা আপনি দিচ্ছেন, কিন্তু আপনি আবার ঠিকঠাক মতো মানছেন না বা মানবার মতো সমন্বয়টা ঠিকঠাক মতো করতে পারছেন না। সেই প্রবণতাটা আমাদের মধ্যে আছে, কিন্তু তারপরে আমি আপনাকে পার্সোনালি বলছি না, সেটা আমাদের প্রবণতা আছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আমাদের কিছু সুনির্দিষ্ট কিছু নীতিমালা, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কি বলছে, আমাদের সরকারিভাবে কি নির্দেশনাগুলো আছে। যেমন মনে করেন যে আপনার এখন আমরা যেখানে লকডাউন করছি, আজকে আমি দেখলাম যে সমস্ত জায়গায় লকডাউন করা হয়েছে সেখানেও লোকজন কিন্তু তাদেরকে আটকিয়ে রাখা যাচ্ছে না, তারা বিভিন্ন অজুহাতে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, অজুহাত বলবেন না, তার প্রয়োজনটাও প্রয়োজন আছে, প্রয়োজনটাও কিন্তু ভিন্নভাবে মেটানো সম্ভব। এখন প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রয়োজনের থেকে আমার জীবনটাকে আগে চিন্তা করতে হবে। আমরা যদি জীবনটাকে চিন্তা না করি তাহলে প্রয়োজন তো আমার দরকার হবে না। তো এই জন্য প্রয়োজন অবশ্যই থাকবে, সেটাকে আমরা ভিন্নভাবে করতে পারি কিনা। এখন আমরা যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা সঠিকভাবে না মানি এবং রোগীর সংখ্যা যদি যেভাবে বাড়ছে এটা যদি বাড়তে থাকে, তাহলে তো আসলে এই রোগী ম্যানেজ করার সামর্থ্য কিন্তু আমাদের কতটুকু আছে এটা আমরা সবাই জানি। তো সেইখানে আমরা অন্যান্য উন্নত দেশগুলোও কিন্তু দেখেন রোগী নিয়ে তারা হিমশিম খাচ্ছে। তো সেখানে রোগী কমিয়ে আনাটা হলো আমাদের জরুরি। এখন সেখানে আমাদের অবশ্যই প্রয়োজন থাকবে, সেই প্রয়োজনটা যদি আমরা ভিন্নভাবে মেটাতে পারি, বা মনে করেন যে আপনি এখন যদি আপনি অলিগলিতে যান, আপনি দেখবেন যে আপনার একদম মানে নর্মাল টাইমে যে পরিমাণ লোক থাকে তার থেকে বেশি লোকজন কিন্তু এখন অলিগলিতে থাকে, এবং তারা কিন্তু আপনার বিভিন্নভাবে মানে সময় কাটানোর বিভিন্ন অজুহাত নিয়ে তারা কিন্তু এখানে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যে বিপর্যয়টা আমাদের সামনে অপেক্ষা করছে সেটা যদি আমাদের ব্যক্তিগতভাবে যদি আমরা না ফিল করি, সরকার যতই আপনার পদক্ষেপ নেক বা সরকারিভাবে বলি বা আপনার সমষ্টিগতভাবে বলি, সমন্বয়ের মাধ্যমে যতই আমরা পদক্ষেপ নেই না কেন, সেখানে কিন্তু আপনার কিছু আপনার ঘাটতি থেকেই যাবে। এবং আমাদের ব্যক্তিগতভাবে যে জিনিসগুলো আমাদের করা দরকার সেটা আমাদেরকে করতে হবে। যে নির্দেশনাবলীগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই মেনে চলার মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে বিপর্যয় কিন্তু আমরা ঠেকাতে পারবো না। জি, শামীম, আপনি অর্থনীতি নিয়ে বলতে চাইছিলেন, এবং আমরা জানি যে সরকারের দিক থেকে প্রধানমন্ত্রী বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেছেন, প্রায় ৭২,৭৫০ কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ। অনেকে মনে করেন যে কোভিড-19 আসলে সরকারকে এক ধরনের সুবিধাও দিল, এই কারণে যে গত কয়েক মাস ধরে বা বছরও ধরে অর্থনীতি আসলে খুবই করুণ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, এবং সেটি হয়তো এক ধরনের মুখ রক্ষা করলো কোভিড-19 এসে, যে কোভিড-19কে একটা অজুহাত হিসেবে দাঁড় করানো যায়। আবার অনেকে মনে করেন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই মানে অর্থনীতির এই খারাপ অবস্থাটাকে আসলে একটা অতল গহ্বরে ঠেলে দিচ্ছে কোভিড-19, এবং যে প্যাকেজ, এটি স্টিমুলাস প্যাকেজ বলা হচ্ছে, এটি আসলে বাংলাদেশের অর্থনীতির একটা রিকভারি প্যাকেজ হওয়া উচিত, রিকভারি প্ল্যান হওয়া উচিত। এখানে স্টিমুলাসের কিছু নেই, এবং সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে যে এই অর্থ কোত্থেকে আসবে, এই অর্থ কোথায় যাবে, কিভাবে যাবে। এই অর্থ অধিকাংশটাই বলা হচ্ছে যে এগুলো ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে। আমাদের ব্যাংকগুলোর এখন কি সামর্থ্য আছে ঋণ দেওয়ার? দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাংকের টাকা তো আপনি যত কম সুদই দেন না কেন, এটি জনগণের টাকা, তো আপনি বাড়তি কিভাবে কৃতিত্ব নিচ্ছেন বা কাকে কৃতিত্ব দেবেন, সেই প্রশ্ন থাকছে। সো অনেক রকমের প্রশ্নের সঙ্গে যুক্ত আছে। সো আপনার একেবারে শেষ মুহূর্তে আমরা আপনার বক্তব্য।
আমি যদি অর্থনীতির ছাত্র, অর্থনীতি নিয়ে প্রথমে পড়ালেখা করেছি, আমি আপনার এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আমরা যদি সাম্প্রতিক সময়ে ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জির কথা শুনে থাকি, তারা আশঙ্কা করছেন মানব সভ্যতার সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা আমাদের জন্য অপেক্ষা করছে সামনে। একই সাথে মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার একই কথা বলেছেন। তিনি বলেছেন এই স্বাস্থ্য ব্যবস্থার যে বিপর্যয়, তার সাথে সাথে অর্থনৈতিক বিপর্যয়টিকে যদি এখন থেকে চিহ্নিত না করা হয়, তাহলে আগামী 2 বছর পরে আমরা বৈশ্বিকভাবে একটি বিশাল বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার কথা বলছিলেন, তিনি যে প্যাকেজটি ঘোষণা করেছেন, আমি একদিকে মনে করি এটি জরুরি, কারণ পৃথিবীর সব দেশে একটি নির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আসা হচ্ছে করোনার জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাকাটি আপনি যেমনটি বলেছেন কিভাবে ব্যয় করা হবে। আমি মনে করি বাংলাদেশের গরিব মানুষদের কাছে সরাসরি এই টাকাটা পৌঁছানো অত্যন্ত জরুরি। বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন কিন্তু মানুষের কাছে টাকা পৌঁছানো খুব জটিল। আমরা জানি যে আমাদের মুক্তিযোদ্ধা বা বিধবাদের ভাতাও এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছানো হয়। আমার অনুরোধ থাকবে সরকারের যে এই প্রণোদনা প্যাকেজটি, সেটি যাতে কোনোভাবেই মধ্যস্বত্বভোগী কোনো গোষ্ঠীর কাছে চলে না যায় এবং এটি সরাসরি সাধারণ জনগণের কাছে গ্রামে গ্রামে জেলা শহরে পৌঁছাতে পারে। সাথে সাথে আমি এটি বলতে চাই, বাংলাদেশের বাজেট ঘোষণার সময় অত্যন্ত সন্নিকটে এবং আমরা জানি এই বাজেটটি অনেক আগেই শুরু হয়ে গেছে। সুতরাং এখন করোনা কেন্দ্রিক কোনো বরাদ্দ আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আগামী বাজেটটি হবে করোনাকে কেন্দ্র করে। কারণ আমরা ধারণা করতে পারি আমাদের এই যে অর্থনৈতিক বিপর্যয়, যেটি আপনি বলছিলেন আরো 1 বছর বা তারও আগে থেকে শুরু হয়েছে, সেটি থেকে রিকভারি করার জন্য আমাদের সামনে 3-4 বছর চলে যেতে পারে। সুতরাং এটি আমরা বাজেটে দেখতে চাই। সাথে সাথে ক্ষুদ্র ঋণ এবং কৃষি ঋণ আগামী অন্তত 1 বছরের জন্য মৌকুব করা জরুরি বলে মনে করি। সাথে সাথে আমাদের দেশে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের জন্য সরকার কি পরিকল্পনা করছে? কারণ আমরা জানি হয়তো বড় বড় শহরগুলোতে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষের কিছুটা হলো অ্যাক্সেসিবিলিটি আছে, কিন্তু বাংলাদেশের হাজার হাজার গ্রামে, উপজেলা, শহরে মানুষ একদিকে স্বাস্থ্য সেবা হয়তো পাবে না, সাথে সাথে ঘরে আটকে থাকার কারণে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। এই মানুষগুলোর জন্য যদি সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা করতে হয়, সেটিও সরকারকে এই বাজেটে রিফ্লেকশন দেখাতে হবে। না হলে আমরা কিন্তু সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছি, যেটা করোনার যে বিপর্যয় সেটিকেও ছাড়িয়ে যেতে পারে। Victoria, COVID-19 is going to change social order as well as world order drastically. How is going to affect Russia's position in the international trade and politics? Do you mean in the world generally, yes? Yeah. I mean Russian position in the international trade and politics. Okay, yeah, I think that Russia has to adapt to the change of balance of powers, first of all, in the world at all. And probably one of the biggest challenges for Russia will be the further erosion of the United Nations. I mean that since the beginning of pandemic, the World Health Organization is quite active. And Security Council of the United Nations is quite silent, and it's a problem because you know that talks about the reformation of Security Council has been lasting for long, and many countries think that that order that has been established since the Second World War has been outdated, and Russia had the Security Council as one of powerful instruments, but now it's fading away, and it's a big problem for Russia as well. And Russian neighbor China will be more and more powerful as well, and it's not obvious that Russia will be clearly the ally of China and won't change its opinion, because in the case China and US become quite strong rivals and competitors, it will be new challenges for the whole world, and especially for the Eurasian continent as well, because many countries will be scared of Chinese power and ambitions. And for China, for Russia, it's also a new stimulus to think of a Russian foreign policy at all, and how to cooperate with Russian neighbors in the post-Soviet space and in Asia, I mean South Asia, Southeast Asia, etc. And
after 2014, Russia has already had to adapt to new rules and to new challenges in the world, and now it raises new questions, and has only probably the strongest points of its power are army and nuclear weapon. And our economy is quite weak, and also it needs reforms to become more or less powerful and to balance the bipolarity which can appear in the world now. Because really, after this crisis, we will see, I think, that China will be much more powerful in the world. শামীম, আমরা একেবারে শেষ প্রান্তে, এনি ফাইনাল রিমার্কস খুব ছোট্ট করে, জাস্ট জি আমি 30 সেকেন্ডস, 1 মিনিট। জি আমি বলতে চাচ্ছি যে করোনা ভাইরাসের মতো যে মহামারী সেটা কিন্তু এবারই শেষ হয়ে যাচ্ছে না। আমরা আগে সার্স দেখেছি, মার্স দেখেছি, আমরা বার্ড ফ্লু দেখেছি, সামনে আরো মহামারী আসতে পারে। সো এবার হয়তো আমরা বলতে পারছি এটি একটি নতুন মহামারী, আমাদের প্রস্তুতি নেই, কিন্তু আজকে থেকে 2 বছর বা 5 বছর পরে যে নতুন স্বাস্থ্যজনিত মহামারীগুলো আসবে তার জন্য সরকারকে এখনই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। কারণ এছাড়া আমাদের সামনের দিনে বিপর্যয়গুলো থেকে বের হয়ে আসা সম্ভব হবে না, এবং মানুষের আচরণগত এবং ব্যবহারিক দিকগুলোর উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ গত 20 বছর ধরে আমরা দেখে আসছি যে শুধুমাত্র সরাসরি চিকিৎসা ব্যবস্থাই নয়, সাথে সাথে আচরণগত এবং সামাজিক ব্যবস্থার মাধ্যমে এই ধরনের মহামারী থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমার আশা থাকবে যে বর্তমান সরকার সে বিষয়ে গুরুত্ব দেবেন। ভিক্টোরিয়া, এনি ফাইনাল রিমার্কস, just in 30 seconds? I think that's the main challenges we'll see only in the future. We still have to wait a bit, and of course to care about ourselves and to be responsible to make our quarantines and lockdown not so long enduring. And of course, the main challenges and main changes we will see just, I guess, only after several months. ব্রিগেডিয়ার জেনারেল আসলে আমাদের বিপর্যয় যখন আসে বা এই ধরনের মহামারী যখন আসে, তখনই কিন্তু আমরা বলি যে আমাদের এটা পূর্ব উপস্থিতি নাই বা আমরা জানি না। এটা আসলে এই জনস্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আমরা গুরুত্ব না দিয়ে যদি আমরা শুধু আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাই, তাহলে এই ধরনের বিপর্যয় কিন্তু আমাদের মাঝে মধ্যে ফেস করতে হবে। তা আমি যেটা বলবো যে সেটা হলো যে আমাদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকা উচিত। জনস্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং আমাদের একটা কাঠামো তৈরি করা দরকার, যেটা দিয়ে আমরা এই ধরনের যে মানে মহামারী বা বিপর্যয় যেটা আমরা বলি সেটা যেন আমরা তার মানে ফেস করতে পারি, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মমিনুর রহমান মামুন, মিস্টার শামীম আহমেদ জিতু অ্যান্ড মিস ভিক্টোরিয়া ইভানচেনকো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভিক্টোরিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার নানা দিক নিয়ে। একটি বিষয় আলোচনায় বেরিয়ে এসছে, সেটি হচ্ছে যে আস্থার একটা বড় সংকট আছে। সেই আস্থা জনগণের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় যারা যুক্ত তাদের পারস্পরিক আস্থার সংকট একটা বড় সমস্যা তৈরি করেছে, এবং এই কারণেই আসলে সমস্যাটা গভীর থেকে গভীরতর হয়েছে। সমন্বয়ের একটা বড় অভাব, যেটি বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রধান হয়ে ওঠে, এবং রাজনৈতিক দিক নির্দেশনা সেখানটাতে সততা স্বচ্ছতা থাকা দরকার, এবং সেই দিক নির্দেশনা জনগণের পালন করা দরকার। নাগরিকদের কিছু দায়িত্ব আছে যেটি আলোচনার মধ্যে এসছে, যে সেটা হচ্ছে সামাজিক এবং আচরণগত যে ব্যবহারিক দিক আছে, আচরণের দিক আছে, সেখানটাতে নাগরিকদের আরও অনেক বেশি সজাগ সচেতন হওয়া দরকার। কোভিড-19 মোকাবেলা করবার জন্যে বা এই ধরনের মহামারী মোকাবেলার জন্যে আসলে প্রিভেনশনটাই খুব গুরুত্বপূর্ণ, এবং প্রিভেনশনের জন্য আমাদের ব্যবহারিক দিক, আচরণগত দিকে অনেক পরিবর্তন আনা দরকার। ডিনায়াল, রিউমার এগুলো প্রচুর পরিমাণে আছে, এবং সেটি থাকেই আসলে যখন আপনি তথ্যের অবাধ প্রবাহ থাকে না, যখন ট্রান্সপারেন্সি থাকে না, তখন এই জিনিসগুলো প্রধান হয়ে ওঠে। কাজেই স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি। জনগণের অন্তর্ভুক্তি, রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া থাকা খুবই জরুরি, এবং সমাজটাকে গণতান্ত্রিক করে তুলতে হবে। সমাজ যত গণতান্ত্রিক হবে এই ধরনের সমস্যা সমাধানে তত সহজ হবে, কারণ জনগণকে তাতে সম্পৃক্ত করা যাবে। এবং সব কথার মূল কথা, আজকে যে সংকটে আছে এই সংকট মোকাবেলার জন্য এখনই যেটি করা দরকার, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে নানা পরিকল্পনা নেওয়া দরকার, এবং এই পরিকল্পনায় প্রধানত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ
এই দুই গোষ্ঠীকে নিয়ে আসলে দীর্ঘমেয়াদের পরিকল্পনা এখনই আমাদের নীতি নির্ধারকদের বা সরকারকে পদক্ষেপ নিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাড়িতে থাকবেন।